তো ক্যাপ্টেনটা কে আছে বলো তো? ক্যাপ্টেন কে আছে? কাউকে একজন আমি হোস্ট বানাবো। কাকে বানাবো বলো? রাগিব, রাগিব শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কাকে হোস্ট বানাবো বলো তো? কে ক্যাপ্টেনদের মধ্যে কে আছে? মুতাসিম? না স্যার। মুতাসিম আছো? কে কাকে বানাবো বলো তোমরা? কাকে বানাবো হোস্ট? একজনকে হোস্ট বানাইতে হবে। রাগিব, ইয়েস স্যার। তোমাকে হোস্ট বানাই নাকি? ওদের দুইজনের কেউ ঢুকছে? দেখো তো আর কাকে বানানো যায় এর মধ্যে। নাফিসা তাবাচ্ছুম কে? নাফিসা, মালিসা নাফিসা তাবাচ্ছুম নাম দিয়ে ঢুকতে পারো। হ্যালো, মালিসা নাফিসা তাবাচ্ছুম, এই আইডি কার্ড নালে বের করে দিলাম। এই আমি কিন্তু এটাকে বের করে দেব। কে এটা? মালিসা নাফিসা তাবাচ্ছুম। হ্যালো, শুনতে পাচ্ছ? মালিসা নাফিসা তাবাচ্ছুম কে এটা? বের করে দিব কিন্তু আমি। এটা কে বলো? নাম বলো কে? হ্যালো, রাগিব শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তোমাকে হোস্ট করে দেই, তুমি অ্যাডমিট করাবা একজন একজন করে, আমি ক্লাস শুরু করে দিই নাকি? ঠিক আছে স্যার। রাকিব, রাগিবকে আমরা হোস্ট বানাই। ও না, তাহলে তুমি স্ক্রিন শেয়ার করতে পারবে না। ও আচ্ছা, রাগিব, রাগিব স্যার একটু প্রবলেম আছে। আমি তো যে পাওয়ার পয়েন্টে স্ক্রিন শেয়ার করব, হোস্ট বানালে হ্যাঁ আমি পরে বলবো। হোস্ট বানালে একটু ঝামেলা হবে, তাহলে পাওয়ার স্ক্রিন শেয়ার করা যাবে না। ঠিক আছে, আচ্ছা আমিই থাকি হোস্ট, আমি শুরু করে দিই। ঠিক আছে, আমরা গতদিন আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আমরা আজকে শেষ করার কথা। আমি পাওয়ার পয়েন্টে একটা স্লাইড তোমাদেরকে দেখাবো, এটার উপরে তোমরা সবাই দেখো। আপনার আওয়াজটা একটু দুর্বল আসতেছে, সবাই দেখতে আওয়াজটা দুর্বল? হ্যালো স্যার। জি স্যার। এখন শোনা যায়? এখন শোনা যায়? জি স্যার, বেটার। ঠিক আছে, ওই যে হেডফোনটা কাছে এনে বলতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। সবাই কি দেখতে পাও? আমার পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা দেখতে হ্যাঁ পাচ্ছ? স্যার। কি লেখা আছে বলো? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী দশম, অধ্যায় দশম, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? আমাদের বইয়ের এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় যে ডায়াগ্রামটা আছে ওইটাই কিন্তু একটা, এইটা। ঠিক আছে, এইটার ডায়াগ্রামের এই টেকসই উন্নয়নের, অভিষ্ট উন্নয়নের যে ডায়াগ্রামের মধ্যে যে চার্টটা আছে ওটি ইংরেজিতে করা। বোঝা গেছে? বোঝা যায়? যেমন আমরা দেখতে পাচ্ছি দারিদ্র বিমোচন, বিমোচন, নো পভার্টি। তারপর হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি। এরকম করে আমরা আমাদের যে 17টা এখানে করণীয় সম্পর্কে বাংলাদেশের
চ্যালেঞ্জ মোকাবেলায় অথবা জাতিসংঘের যে টেকসই উন্নয়নের যে পদক্ষেপ তারই একটা ডায়াগ্রাম। এর পরের পেজে আচ্ছা পরের পেজে যাই আমরা। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যালো, দেখতে পাচ্ছ? জি স্যার। আমাদের দেশের আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর এই টেকসই উন্নয়ন অভিষ্ট সম্পর্কিত মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ, মানে আমাদের দেশের ক্ষেত্রে এটা আমরা বেশি ইফেক্টিভ মনে করছি। প্রথমত দেখুন, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ। 2000 ভিশন 2021 এটা ছিল আমাদের লক্ষ্যমাত্রা, এটা ছিল আগের, ঠিক আছে। এরপরে আমরা আসি কি ফিচার্স অফ এজেন্ডা 2030। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা ওই স্ক্রিনের উপর দাগ দিল কে? আমি কিন্তু লক্ষ্য করতেছি। হ্যাঁ, এরকম যদি কেউ দুষ্টামি করে থাকো আমি কিন্তু নোট দিয়ে ব্যবস্থা নিব। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, কি ফিচার অফ এজেন্ডা 2030। প্রথম পয়েন্টে হচ্ছে অফিসিয়াল ডিক্লারেশন ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, দ্য 2030 এজেন্ডা অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এর লক্ষ্য এটাকে বাস্তবায়ন করার জন্য 17 goals with 169 associate targets effective from January 2016 and will guide the international development agenda over the next 30 years. অর্থাৎ 16 সাল থেকে এটা আমাদের শুরু বলা যায়, পরবর্তী 13 বছরের মধ্যে আমরা একটা গোলে পৌঁছে যাব। এরপর দেখো ইউনিভার্সাল, ট্রান্সফরমেটিভ, ইনক্লুসিভ এন্ড ইন্টিগ্রেটেড। এরপরে হচ্ছে ফর অল ডেভেলপড এন্ড ডেভেলপিং নেশনস। Bangladesh proposed 11 goals along with 58 targets with corresponding 241 measurable indicators in draft agenda 2030. আচ্ছা, আর এগুলো most of our proposals have been কি বলে incorporated in the final document. পরবর্তীতে স্লাইডে আমরা যাই। এই পার্ট শেষে আমরা গতদিন অনেক আলোচনা করেছি যতটুকু, তারপর করে মানে ওভারঅল একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এই পার্ট শেষে শিক্ষার্থীরা বা আমরা কি জানতে পারবো। এক নম্বর হচ্ছে টেকসই উন্নয়ন কি, এটা বর্ণনা করতে পারবো। টেকসই উন্নয়নে অংশীদারিত্ব কেন প্রয়োজন, এটা বিশ্লেষণ করতে পারবো। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এটা ব্যাখ্যা করতে পারবো। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় ব্যাখ্যা, এটা করতে হবে। আমাকে শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, চলে আসো পরের পেজে। পরের পেজে আমরা যে 17টি লক্ষ্য, 169টি টার্গেট, হ্যাঁ, এর প্রেক্ষিতে টেকসই উন্নয়ন অভিষ্টতে আমরা যে 17টা গোলের কথা বলছি, গোলে পৌঁছানোর যে প্রয়োজনীয়, এই দাগাদাগি কে করতেছে বোর্ডের মধ্যে? আমি মার্ক করতেছি। 1 নম্বর হচ্ছে দারিদ্র বিমোচন, 2 নম্বর ক্ষুধা মুক্তি, 3 নম্বর সুস্বাস্থ্য কল্যাণ, মানব সম্পদ শিক্ষা ব্যবস্থা, নারী পুরুষের সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন, সাশ্রয়ী আর হচ্ছে দূষণমুক্ত জ্বালানি, যথোচিত অর্থনৈতিক প্রবৃত্তি, শিল্প উদ্ভাবন, অবকাঠামো। আমরা জানি 17টা আমার বইয়ের মধ্যে দেওয়া আছে। অসমতা হ্রাস, টেকসই নগর ও সমাজ, দায়িত্বশীল ভোগ উৎপাদন, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, আর হচ্ছে কি বলে স্থলজ জীবন, শান্তি ও ন্যায় বিচার কার্যকর প্রতিষ্ঠান, লক্ষ্য করে না অংশীদারত্ব।
এরপরে চলে আসি এসডিজি অভিষ্ট টেকসই উন্নয়নের। আমরা দেখি 5P, অর্থাৎ এই দুটাকে আমরা পিলার বলতে পারি। এটা হচ্ছে পার্টনারশিপ, পিচ, প্রসপারিটি, প্ল্যানেট, পিপল। অর্থাৎ পিপল আমরা শেষের দিক দিকে যদি আগাই, কে যেন আসছে, হ্যাঁ, তাহলে পিপল জনগণ, আচ্ছা, প্ল্যানেট ধরিত্রী, প্রসপারিটি উন্নয়ন সমৃদ্ধি, পিস শান্তি, পার্টনারশিপ অংশীদারিত্ব। এটাকে সামনে রেখে আমাদেরকে আগাতে হবে। এরপরে আমরা আসি নেক্সট, টেকসই উন্নয়নে অভিষ্ট বাস্তবায়নে বাংলাদেশের কৌশল, অর্থাৎ বাংলাদেশ কিভাবে এই টেকসই উন্নয়ন অভিষ্ট মানে লক্ষ্যমাত্রা অর্জনে কিভাবে তা বাস্তবায়ন করবে। প্রথমে দেখো, মন্ত্রণালয় ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, অগ্রাধিকার স্থানীয় মডেল বাস্তবায়ন করতে হবে, ইশতেহার বাস্তবায়ন, আমাদের যে আগে নীতিমালা তৈরি করে সেটার ভিত্তিতে আগাইতে হবে, উদ্ভাবনী বিশেষ উদ্যোগ। এরপরে দেখো, ওই যে 17টা ভুলের কথা আমরা আলোচনা করছি, ওটাকেই আরেকটু সুন্দর করে দেখানো, হ্যাঁ, যে যেটার মধ্যে 5P-র কথা বলেছিলাম, ওই 5P-ও আছে। আচ্ছা, সবগুলো 1 নম্বর থেকে নো পভার্টি, কোশাস মেরিন রিসোর্সেস, রিডিউস ইকুয়ালিটি, এরকম করে সবগুলোই আমাদের এখানে আছে। এরপরে আমরা আগাই, এটার মধ্যে কিভাবে আগাতে হবে সবগুলি সম্পর্কে বলা আছে, যেমন পভার্টি, কোশাস, ইকুয়ালিটি, ইনইকুয়ালিটি, ইনোভেশন, হেলথ, হাঙ্গার, হ্যাঁ, ইকোনমিক সিস্টেম, ইকোনমিক, এনার্জি, এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, তারপরে সিটিজ, কনজাম্পশন, উমেন, ওয়াটার, পার্টনারশিপ, পিচ। এরপরে আমরা আসি পরবর্তীতে, দেখো ইন্টার কানেক্টিভিটি, অর্থাৎ আমাদের যে 17টা উপাদান বলি বা যাই বলি, ডায়াগ্রামের যে 17টা পয়েন্টস, এইটা কিভাবে একটার সাথে আরেকটা, হ্যাঁ, ইন্টার কানেক্টিভিটি, অর্থাৎ একটার সাথে অবশ্যই আরেকটা সম্পর্কিত। আমাদেরকে পূর্ণ মাত্রায় এটাকে বাস্তবায়ন বা লক্ষ্যমাত্রা পৌঁছতে হলে আমাদেরকে যেভাবে, মনে করো যে কোনো জায়গার একটা সিস্টেম কার্যকর করলে হলে একটার সাথে লিঙ্ক দিতে হয়, লিঙ্ক, এইটাকে লিঙ্ককে বলে ইন্টার কানেক্টিভিটি। এই 17টা পয়েন্টস আমাদের কিভাবে কার্যকর করবে, এটাকে যদি আমরা ডায়াগ্রামে দেখাই, তাহলে এইভাবে আমরা দেখাতে পারি যে যখন আমাদের এই কানেক্টিভিটিটা কনফার্ম হবে, তখনই আমরা আমাদের লক্ষ্যমাত্রা চলে যেতে পারব। এরপরে দেখো, টেকসই বাংলাদেশ, টেকসই ভোগ। আচ্ছা, আচ্ছা, টেকসই ভোগ, টেকসই খাদ্যাভ্যাস, টেকসই জীবনযাপন, টেকসই শিক্ষা ব্যবস্থা, টেকসই নগরায়ন, টেকসই শিল্পায়ন, এই জিনিসগুলোকে যথার্থভাবে আমরা কার্যকর করতে পারলে সহজেই আমরা লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারব। এরপরে আমরা আসি এসডিজি। এসডিজির পূর্ণরূপ কি, টেকসই উন্নয়নের মূলনীতি কি? এসডিজির পূর্ণরূপ কি বলতো, বলতে পারো কিনা তোমরা? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। রাইট। এই উন্নয়নের মূলনীতি কি? এই উন্নয়নের মূলনীতি হচ্ছে, আমরা যদি যে 17টা এর কথা বললাম, এটাকে যদি পূর্ণ মাত্রায় কার্যকর করতে পারি, তাহলে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারব। এরপরে দেখো যে বাংলাদেশ ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ার বাংলাদেশের অবস্থান, অর্থাৎ কারেন্ট একটা অ্যাসেসমেন্ট। আমরা এই 17টা যে পয়েন্টসের কথা যে বলেছি,
এই পয়েন্টসগুলোর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কোথায় আছে এটা একটা ডায়াগ্রামে দেখানো হয়েছে। দেখো 1 2 3 4 5 6 এরকম করে 17 পর্যন্ত 17টা পয়েন্ট কোনটা কত দূর পর্যন্ত আমরা আগাতে পারছি এবং বাংলাদেশের কি বলে অবস্থান কি সেই হিসাবে আমরা একটা কারেন্ট অ্যাসেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থানে বাংলাদেশে এখন আছে। এরপরে দেখো স্কোরিং এ কোথায় আছে এবং নো পভার্টি 1 নম্বরে 58.2% দারিদ্র বিমোচন। এরপরে দেখো স্কোরিং এ জিরো হাঙ্গার ক্ষুধা মুক্তিতে আমাদের কোন পর্যায়ে আমাদের 51.1। এরপরে দেখো গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং এই ক্ষেত্রে আমাদের স্কোর কত? গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং এটাকে সুস্বাস্থ্য এবং কল্যাণ এটাকে আমরা 59.6%। এরপরে দেখো কোয়ালিটি এডুকেশন আমাদের যে গুণগত শিক্ষা আমাদের যে শিক্ষা ব্যবস্থা ওয়ার্ল্ডের তুলনায় বা সার্বিক বিবেচনা আমরা আমাদের স্কোর কত 79.8 এটাকে আমাদের 100% এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর আসি জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ জেন্ডার সমতা নারী পুরুষের যে ব্যবধান অথবা বিভিন্ন ক্ষেত্রে যে অসমতা আছে জেন্ডার স্কোরে এটা আমাদের অবস্থান 48.2%। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি এরপর চলে আসো ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন নিরাপদ পানি এবং পয় নিষ্কাশন এদিক দিয়ে বিবেচনায় আমাদের স্কোর হচ্ছে 65.5। আমাদের এখনো আরো বাকি আছে কত 44.5। তো ওই লক্ষ্যমাত্রা আমাদের ওই টার্গেট ফিল আপ করতে হবে। এরপরে চলে আসো অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি সাশ্রয়ী এবং দূষণমুক্ত জ্বালানি। আপনার যে বিভিন্ন কলকারখানা অথবা আমাদের ব্যক্তিগত জীবনে যেসব জ্বালানি আমরা ব্যবহার করতেছি সেই জ্বালানি কতটুকু দূষণমুক্ত জ্বালানি এবং সাশ্রয়ী যেটাকে আমাদের কি বলে আমাদের জন্য সমাজের জন্য যেটা সুবিধাজনক অথবা আমরা মানে কষ্ট কম এইরকম স্কোরে আমাদের 56%। এরপরে দেখো 8 নম্বর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হচ্ছে শোভন। শোভন মানে কি? ভালো কাজ। এই ভালো কাজের স্কোরিং এ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটা ইয়ারের তুলনায় এক বছরের তুলনায় আরেক বছরের কি বলে বৃদ্ধির হার সেটাকে বলে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই স্কোরিং এ আমরা 77.1। এরপরে নাম্বার 9 শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো ইন্ডাস্ট্রি ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ আমাদের যে কাঠামোগত অবকাঠামো কাকে বলে? অবকাঠামো হচ্ছে ইন্ডাস্ট্রির যে কলকারখানার যে বিল্ডিং অথবা মেশিনারিজ, হ্যাঁ এটাকে বলে স্ট্রাকচার। যেই কাঠামোর উপর একটা বিল্ডিং দাঁড়ায় থাকে অথবা ইন্ডাস্ট্রি যেই কাঠামোর উপর দাঁড়ায় থাকে বা আর শিল্প উদ্ভাবন আমরা এদিক দিয়ে কিন্তু অনেক পেছনে। এটার অবস্থান আমাদের 15.4, হ্যাঁ যেটা উন্নত দেশগুলোতে যেটা অনেক প্রায় 100%-এর কাছাকাছি এরা। আর সেক্ষেত্রে আমরা আর একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল যে ইনোভেশন এটা কিন্তু অনেক দরকার। সেক্ষেত্রে আমরা একেবারেই কম 15.4%। এরপরে আমরা আসি 10 নম্বর রিকোয়ার্ড ইনইকুয়ালিটিস আচ্ছা অসমতা হ্রাস। আমাদের ধনী গরিব অথবা শিক্ষিত অশিক্ষিত অথবা সমাজের উঁচু শ্রেণী নিচু শ্রেণী এই ব্যবধানটা হ্যাঁ অসম মানে তবু অনেক দেশের তুলনায় আমাদের অবস্থান কিছুটা ভালো 76.1, কিন্তু এটাকে যখন আমরা প্রায় 100%-এর কাছাকাছি চলে যেতে পারবো তখন আমাদের এই ডেভেলপমেন্ট গোল অভিষ্ট পৌঁছানো সহজ হবে। এরপরে দেখো সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস টেকসই নগর এবং জনপদ। আমাদেরকে এমন ভাবে শহর নগর গড়ে তুলতে হবে অথবা স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা আগায় নিতে হবে যাতে করে সত্যিকার অর্থে টেকসই নগর অর্থাৎ যেটার লংজিবিলিটি
সাস্টেইনেবল এরকম হয়, অর্থাৎ আমাদের দালান কোঠা, রাস্তাঘাট অথবা নগরের যে সত্যিকারী মানুষের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ, সেই রকম টেকসই নগর এবং জনপদ। জনপদ মানে কি? যেখানে মানুষের, গত ক্লাসে আমরা বলছিলাম জনপদ হচ্ছে যেখানে মনুষ্য বসবাসের জন্য উপযোগী স্থান, সেটাকে বলে কি বলে জনপদ। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে টেকসই নগর এবং জনপদের অবস্থান, সেক্ষেত্রে আমাদের স্কোর 51.9%। এরপরে দেখো রেসপন্সিবল কনজামশন এন্ড প্রোডাকশন, ক্রমিত ভোগ এবং উৎপাদন, অর্থাৎ আমাদের যে কোনো দেশের উৎপাদন ব্যবস্থার সাথে ভোগের একটা সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, আমাদের উৎপাদন যা হবে আর ভোগ যদি তার থেকে অনেক বেশি হয়, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? বাইরের দেশ থেকে ধার করে আনতে হবে। অর্থাৎ তোমার কাছে যত টাকা আছে, তুমি যদি খরচ তার থেকে বেশি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অন্যের কাছ থেকে টাকা ধার করতে হবে। এর জন্য আমাদের উৎপাদন ব্যবস্থাকে যেমন ডেভেলপ করতে হবে, সাথে সাথে ভোগের পরিমাণটা পরিমিত হতে হবে, মানে ইনকামের সাথে এক্সপেন্ডিচারের, অর্থাৎ আয়ের সঙ্গে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে। এটাই বলছে উৎপাদন এবং পরিমিত ভোগের ব্যবস্থা। এরপরে দেখো ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু কার্যক্রম। খেয়াল করো, এখন আমরা জানি এক সময়, তোমরা তো অনেক কিছু দেখো না, আমরা দেখছি বা আমরা ছোটবেলা আমাদের যেমন ছিল এখন কিন্তু নাই। অর্থাৎ জলবায়ু আবহাওয়া এটা পরিবর্তন হয়ে গেছে। এখন প্রায়শই আমরা লক্ষ্য করি শীতকালে আমরা যখন ছোটবেলা ছিল, আমাদের ছোটবেলায় দেখছি শীতকালে অনেক শীত থাকতো, বা শীতের যে পরিবেশ, শীতের যে আবহাওয়া সেটা বিরাজ করতো। আবার গরমের দিনে ভালোই মানে গরম থাকতো, বা শীত গ্রীষ্ম, আমাদের যে 6 ঋতুর ভাগ ছিল, আমাদের যে আবহাওয়া জলবায়ুর ভিত্তিতে আমাদের দেশকে ঋতুকে 6টা প্রধান ভাগে ভাগ করা হয়েছে। বাইরের বা বিশ্বের অনেক দেশ আছে 4টা ঋতু আছে, এরকম দেশও আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম দেশে 4টা ঋতু। তো আমাদের দেশে 12 মাসে 6 ঋতু বিরাজ করত। এখন কিন্তু সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি গরমের মাত্রা, আমরা ছোটবেলায় দেখছি 25, 26, 27 বা 30 ক্রস করতো না। 30 যখনই ক্রস করতো তখন এটাকে আমরা অনেক মানে চোখে দেখতাম যে এত তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে এরকম। আর এখন কিন্তু মানে অনেক তার থেকে অনেক ক্রস করে ফেলছে, প্রায় 40-এর কাছাকাছি চলে যায় আমরা, 33, 34, 35, 36, 37 এরকম। প্রথম হচ্ছে শীত, আর শীতের মাত্রাটা কমে গেছে। এখন কিন্তু আমাদের দেশে বলা চলে শীত পড়ে না, শীতকালেও শীত পড়ে না। আবার এখন গরমকালে শীত পড়ে, শীতকালে গরম পড়ে। যখন বৃষ্টি হওয়ার কথা না তখন বৃষ্টি হয়, যখন বৃষ্টি হওয়ার কথা তখন হয় না। মানে আবহাওয়াটা কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখন এই আবহাওয়া চেঞ্জ হওয়ার মূল কারণ হচ্ছে মানুষ। সারা বিশ্বের মানুষের কার্যক্রম একটু চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এই পরিবেশ বলো এগুলো আস্তে আস্তে বিপর্যয়ের পথে। এই বিশ্বায়নের যুগে উষ্ণায়ন আর বিশ্বায়ন, এই দুটা কথা আমাদেরকে সমাজে এখন বেশ প্রচলিত। একটা হচ্ছে উষ্ণায়ন, আর একটা হচ্ছে বিশ্বায়ন। উষ্ণায়ন কি বলে? গ্লোবাল ওয়ার্মিং, তাই বলে না? আর বিশ্বায়ন কি? গ্লোবালাইজেশন। এই দুইটা শব্দ আমরা নতুন করে পাইছি এখন। এই দুইটা শব্দের যে নেতিবাচক দিক, সেটা আমাদের সহ বিশ্বে একটা প্রভাব পড়ছে। এইগুলোই হচ্ছে জলবায়ু কার্যক্রম। এই জলবায়ু কার্যক্রমের ভিতরে থেকেই আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। তো যাই হোক, সেই দিক থেকে আমাদের অবস্থান 97.1%। এরপরে আমরা আসি লাইফ বিলো ওয়াটার, জলজ জীবন। হ্যাঁ, জলজ জীবন। তো জলজ জীবন হচ্ছে আমাদের পুকুর, নদী, খাল, সমুদ্র, অর্থাৎ যেসব জায়গা পানির নিচে থাকে, এখানে নানা রকমের উদ্ভিদ এবং প্রাণীজ সম্পদ আছে, যেগুলো আমাদেরকে তারাও, ওই যে আমি গত ক্লাসে আমরা বলছিলাম যে পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সবকিছু মানুষের মঙ্গলের জন্য। প্রত্যেকটা জীব, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আল্লাহ মানুষের নিয়ামত হিসেবে মানুষকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি করছে। অনেক উদ্ভিদের ব্যবহার আমরা জানি না, সেটা আমাদের অজ্ঞতা। অনেক প্রাণীর ব্যবহার আমরা জানি না, সেটা আমাদের অজ্ঞতা। এর জন্য এই জলজ জীবনকে কি পরিবেশ বান্ধব করতে হবে, আমাদেরকে
পানির ভেতরে যে পানি জলজ সম্পদ আছে সেটাকে রক্ষা করার দায়িত্ব, তবেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা বুঝতে পারব। এরপরে আছে সেদিক দিয়ে অবস্থান 51.9%। এরপরে চলে আসি লাইফ অন ল্যান্ড, স্থলজ জীবনযাপন। এর ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে আমাদের দেশ সহ এই দাগাদাগি কে করতেছে বোর্ডের মধ্যে, তো আমাদের যে স্থলজ জীবন, অর্থাৎ আমরা যে স্বাভাবিকভাবে ভূমিতে বসবাস করি, রাস্তাঘাট, দালান কোঠা, তো এরকম আমাদের সবই আমাদের প্রয়োজন। এই স্থলজ জীবনকে, পরিবেশকে আমরা নানাভাবে দূষিত করার চেষ্টা করতেছি। তো এগুলো থেকে যতটুকু পারা যায় আমাদেরকে পরিবেশ বান্ধব, এক্ষেত্রে বলা যায় পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। হ্যালো, কে কথা বলতেছে? এরপর দেখো, এরপরে চলে আসি আমরা পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশন, শান্তি, ন্যায় বিচার এবং কার্যকর প্রতিষ্ঠান। আমরা দেশে বিদেশে বা বলতে পারো সারা বিশ্বে আমরা শান্তি চাই। শান্তি সমৃদ্ধির সাথে একটা সম্পর্কিত। সমৃদ্ধি করতে হলে শান্তিতে থাকতে হবে, শান্তিতে থাকার জন্য পরিবেশ তৈরি করতে হবে। শান্তি, ন্যায় বিচার এবং কার্যকর প্রতিষ্ঠান। একটা রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রত্যেক রাষ্ট্রের আলাদা আলাদা শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে। তাদের মাধ্যমে আমরা দেশের অভ্যন্তরের এবং বহির্বিশ্বের শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারি। তো আমাদেরকে কি বলে সেই ক্ষেত্রে আগায় যেতে হবে। এরপরেরটা আমরা আসি লাস্ট, পার্টনারশিপ ফর দি গোলস, অভিষ্ট অর্জনের অংশীদারিত্ব। হ্যাঁ, অভিষ্ট অর্জনের অংশীদারিত্ব। আমরা কেউ একা একা চাইলে আমাদের দেশের যেমন অবস্থা পরিবর্তন করতে পারবো না, ঠিক তাই বিশ্বের পরিবেশ আমরা পরিবর্তন করতে পারবো না। এর জন্য আমাদেরকে একটা দেশের ক্ষেত্রে যেমন সবাই মিলে সমান তালে এগিয়ে যেতে হবে, সবাইকে কাজ করতে হবে, সরকারের সাথে জনগণকেও সহযোগিতা হাত সম্প্রসারিত করতে হবে। তো ঠিক তাই এটাকে বলছে অংশীদারিত্ব। হ্যাঁ, অংশীদারিত্বের মাধ্যমে, অর্থাৎ পরস্পর সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে আমাদের অবস্থান 38.8। তো পার্টনারশিপ অর্জনের অংশীদারিত্ব, এই হলো আমাদেরকে আমাদের এই চ্যাপ্টারের উল্লেখযোগ্য আলোচিত বিষয়বস্তু। এখন আমরা দেখি এসডিজিস 5P বলতে আমরা কি বোঝাই, যেটা দেখাইছিলাম। হ্যাঁ, এইটা সম্পর্কে কি বোঝায়? 2 নম্বর, টেকসই উন্নয়নের লক্ষ্য এবং সূচক সংখ্যা কয়টি? টেকসই উন্নয়ন অভিষ্টের বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে লিখতে পারবো সেটা। এক নজরে আমরা টেকসই উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে কেন প্রয়োজন সেটা আমরা ব্যাখ্যা করবো বা করতে পারি। এরপরে দেখো মূল্যায়ন, এসডিজি এর কয়টি সুনির্দিষ্ট অভিষ্ট নির্ধারণ করা হয়েছে। এখন আমরা যদি দেখি, কি দেখবো? 17টি। এসডিজি গ্লোবাল র্যাঙ্কে বাংলাদেশের অবস্থান কত? এটার উত্তর কত? 116। এদিক থেকে বাংলাদেশের অবস্থান 116। এরপরে প্রশ্নে আসো, সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানির একটি উদাহরণ দাও যেটা আমাদের পরিবেশের জন্য সেফ এবং সাশ্রয়ী। সৌরশক্তি, এটাকে আমরা কাজে লাগাইতে পারি। এরপরে দেখো ইকোসিস্টেমের বাংলা অর্থ কি? বাস্তুতন্ত্র। এরপরে হচ্ছে গ্লোবাল ভিলেজের অর্থ কি? বৈশ্বিক। তো আজকে এই কি বলে স্লাইডের মাধ্যমে, পাওয়ার পয়েন্টের মাধ্যমে এইটুকুই তোমাদের জন্য ছিল। এখন তোমরা কি বুঝতে পারছো কিছু? কি বুঝলা? হ্যালো হ্যালো রাগিব, জি স্যার। কি বুঝলা? ভালো লাগছে? কেমন লাগছে? ক্লাস কেমন লাগলো? একটা ওভারঅল একটা ধারণা হয়েছে? জি স্যার। ওভারঅল একটা ধারণা পেলাম আমরা। আমার যে পাওয়ার পয়েন্টের যে হ্যাঁ কার্যকলাপটা তোমাদের দেখাইলাম, এটা কেমন লাগলো? এখন স্যার ভালো। আচ্ছা, এখন আমরা মনে করি যে এটার মধ্যে আমাদের পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ওভারঅল একটা আলোচনা হয়ে গেছে। তো আমরা
গত ক্লাসে আমরা এটা সম্পর্কে আলোচনা করছিলাম। তো এখন আমরা পরের ক্লাসে আমরা কোন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব বলো? পরের ক্লাসে আমরা কোন কোন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব? এই দাগাদাগি করতেছে কে? স্যার আপনি অ্যানোটেটর অফ করে দেন, তাহলে আর দাগাদাগি করতে পারবে না। রাসলান, তো নেক্সট ক্লাসে আমরা কোনটা আলোচনা? স্যার আমি তো একা বললে হবে না, সবাইকে তো রেসপন্স করতে হবে এই বিষয়ে। স্যার আপনি মিউট করা কিছু তো শোনা যায় না। হ্যাঁ, আগামী 19 তারিখ বা 20 তারিখে আজকে হয়তো প্রোগ্রাম তৈরি হচ্ছে, তোমরা জেনে যাবা। তোমাদের 19 তারিখ অথবা 20 তারিখ থেকে কি বলে পরীক্ষা শুরু হবে, প্রাক নির্বাচনী পরীক্ষা। ঠিক আছে? কিভাবে হবে জানো তো? কিছুদিন আগে তোমরা একটা মেসেজ পেয়েছিলা, অর্ধবার্ষিক অথবা প্রাক নির্বাচনী অথবা একাদশ শ্রেণীর এয়ার ফাইনাল পরীক্ষা সম্পর্কিত নোটিশ খেয়াল করছিলা? কথা বলো রাগিব, সাদমান, না সাকিব, স্যার খেয়াল করো নাই? তাহমিদ, স্যার ফুল বই স্যার, হ্যাঁ হ্যাঁ, ফুল বইয়ের উপর ফুল বইয়ের উপরে। এর আগে তোমরা কি পরীক্ষা দিছো বলো? সেকেন্ড সিটি। সেকেন্ড সিটি দিছো না? সেকেন্ড সিটিতে আমরা 20টা করে এমসিকিউ পরীক্ষা দিয়েছি, তাই তো? এখন থার্ড সিটি না, এখন যে আমাদের যে পরীক্ষা হবে আগামী 19 অথবা 20 তারিখে, ঠিক আছে? এটা হবে, আগে 20 মার্কসের উপরে দিছো, এখন 30 মার্কসের উপরে হবে। আর 40 মার্কের হয়তো ওই যে আগে যেভাবে আমরা প্রশ্ন লিখতে দিছিলাম ওইভাবে প্রশ্ন লিখবো। এই সেকেন্ড সিটি যে দিয়েছো অথবা আমরা আগে যে ফার্স্ট সিটি নিয়েছিলাম সেইটা, এবং আগামী 19 বা 20 তারিখে যে পরীক্ষা হবে সেটা অ্যাভারেজ করে তোমাদের কি বলে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করা হবে। তোমাদের জন্য কি পরীক্ষা? প্রাক নির্বাচন। ঠিক আছে? এবং ঈদের আগেই, ঈদের হয়তো 2-1 দিন আগে শেষ হয়ে যাবে। তো আমরা এর মধ্যে আমরা আগামী 2 সপ্তাহ ক্লাস পাবো, 15 তারিখের পরে হয়তো ক্লাস থাকবে না। 2 সপ্তাহ আমরা নেক্সট ক্লাসে কোনটা আলোচনা করব সেটা বলো। নেক্সট ক্লাসে আমাদেরকে আগে বললে আমি স্লাইড যদি পারি তৈরি করব, বা তোমাদের জন্য পাওয়ার পয়েন্টে যদি কিছু তৈরি করতে পারি তৈরি করে নিয়ে আসলাম, আগের থেকে জানা থাকলে সুবিধা হয়। আমাদের আর কোন চ্যাপ্টার? 16 অধ্যায় স্যার। অধ্যায় 16। জি স্যার। আচ্ছা, অধ্যায় 16 একটা জিনিস, অধ্যায় 16 কি আমাদের ইয়ে ছিল? আমাদের সিলেবাসে কি আছে যে প্রি টেস্টের সিলেবাসে থাকবে? আপনি না বললেন ফুল বই? ফুল বই তো প্রাক নির্বাচনীর সময় ওইটা সিলেবাসে কি লেখা আছে? সিলেবাসটা সামনে আছে, কারো সিলেবাসটা দেখো। সিলেবাসে কি ফুল বই বোধহয় একটা বাকি থাকতে পারে, মেবি, আমার ঠিক মনে নাই। সিলেবাসের মধ্যে বোধহয় 16টা আছে কিনা আমার ঠিক স্মরণ নেই। সিলেবাসের মধ্যে 16টা হয়তো টেস্ট পরীক্ষায় থাকতে পারে, অথবা আমি জানি না। যদি 16টা থাকে তাহলে 16 সহ 16টা চ্যাপ্টারই হবে, আর যদি 15টা থাকে, আচ্ছা ঠিক আছে। 16 নাই স্যার। 16 নাই সিলেবাস দেখছো? 16 নাই স্যার, 16 নাই। তাহলে বলো আগামী ক্লাসে আমরা 16 না হয় আমরা পরে আলোচনা করি। আমাদের যখন আগে আমরা তো আলোচনা করছিলাম 16, কিন্তু আমরা ক্লাসে পড়াতে শুরু করেছিলাম। ঠিক আছে? এখন যেহেতু আমাদের 15 তারিখের পর ক্লাস সাসপেন্ড হয়ে যাবে, তো আমরা 16 না হয় আগামী মানে পরীক্ষার পরেই আলোচনা করবো, এখন আর না করি। আমরা কিন্তু এমনি 16 চ্যাপ্টারটা আমরা আমাদের স্কুল যখন চলছিল তখন কিন্তু আমরা শুরু করেছিলাম। এখন যদি প্রি টেস্টের মধ্যে 16 যদি না থাকে, তোমরা সবাই সিলেবাসটা দেখে দিবা। সিলেবাসে যদি 16 থাকে তাহলে প্রি টেস্টে এই অবজেক্টিভে 16 থাকবে, আর যদি 16 না থাকে তাহলে 16 থাকবে।
বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে 16 যদি না থাকে আমরা কোন চ্যাপ্টারটা আলোচনা করব বলো, এটা বলে আমরা শেষ করি আজকে ক্লাস। তোমাদের কোন চ্যাপ্টার প্রবলেম আছে বা আরেকটু জানার দরকার আছে থাকলে বলো। একেবারে ফার্স্ট চ্যাপ্টারটা রিভিউ করুন স্যার। আচ্ছা প্রথম চ্যাপ্টারটা রিভিউ করব, ঠিক আছে। স্যার 11 11। আচ্ছা 11টা কি আছে? জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা তোমাদের সেকশনে আর কার ক্লাস আছে? আমার বাদে আরেকটা ক্লাস কার আছে বলো তো? বিজিএস ক্লাস আরেকটা কার হয় তোমাদের? দুইটা ক্লাস আছে, একটা আমার আর একটা কার? স্যার এইচওয়াইজি ম্যাডামের হাসিনা ইয়াসমিন। আচ্ছা না, তাহলে হাসিনা ইয়াসমিন 11টা আলোচনা করব, ওনাকে বলবা, ঠিক আছে। আমি আগামী ক্লাসে প্রথম অধ্যায় আলোচনা করব, ওনার জন্য এটা ভালো হবে, জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে। কিন্তু ভূগোলের তো ওনার জন্য এটা ভালো হবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমরা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।